আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর একটা জনপ্রিয় সিনেমার ডায়লগ ছিল, আমি খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। বিএনপির বর্তমান পরিস্থিতি দেখে এবং তাদের নাটক দেখে এই ডায়লগটা আমার মনে পড়লো, কারণ বিএনপি খবর দেখে না, খবর পড়েও না, বিএনপি নতুন নতুন খবর সৃষ্টি করে, তৈরি করে। গতকাল একটা সংবাদ পড়ছিলাম, সেখানে দেখলাম ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপের দাবি করা হয়েছে, এই মর্মে একটা লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। অর্থাৎ হামে যে টিকার অভাব দেখা দিয়েছে, সংকট দেখা দিয়েছে, সেখানে ডক্টর ইউনূস সেই তহবিল দিয়ে কিছু একটা করেছেন, হোয়াটএভার, এইসব ব্যাখ্যায় না যায়। মুদ্রা কথা হলো, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম, উনি বিএনপি পন্থী একজন আইনজীবী, উনি এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। তদন্ত শেষ না হওয়া অবধি 24 জন উপদেষ্টা এবং ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা যাতে আরোপ করা হয় সেই মর্মে তিনি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। এই যে লিগ্যাল নোটিশ, এটা বিএনপি খবর দেখেও না, বিএনপি খবর পড়েও না, বিএনপি খবর তৈরি করে শুধুমাত্র একটা ইস্যুকে অন্য ইস্যু দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য। এই কথা বলার পর আপনারা অনেকে বলবেন, আপনারা আসলে পজিটিভ কোনো কিছু নিতে পারেন না, দেখতে পারেন না, এই ব্যাপারটাকে পজিটিভ অর্থে দেখেন না কেন? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখেন, গত 1.5 বছর ধরে আমি একটা কথা বারবার বলতেছি, যাহা বিএনপি, তাহাই ইউনূস, তাহাই জামাত, তাহাই এনসিপি, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। শুধুমাত্র এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে এদের মধ্যে আপনারা বিভেদ, দ্বন্দ্ব, কোন্দল সবকিছু দেখতে পাচ্ছেন। আজ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাক, দুদিন পর আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরুক, মাঠে অবস্থান নিক, সর্বোচ্চ 12 ঘন্টা লাগবে। জামাত, এনসিপি, বিএনপি থেকে শুরু করে তাদের যতগুলো সমমনা রাজনৈতিক দল আছে প্রত্যেকেই একটা ছাতার নিচে দাঁড়িয়ে যাবে, কারণ তাদের রসুনের লেজ সবার একটাই। এই কথা আপনারা এখনো যারা বিশ্বাস করেন না, তাদের রাজনৈতিক জ্ঞান নিয়ে প্রশ্ন থেকে যায় এবং তাদের যে প্রজ্ঞা নাই, এটা আমি লিখে দিতে পারি। বিএনপি যেমন প্রতিক্রিয়াশীল সংগঠন, জামাত প্রতিক্রিয়াশীল সংগঠন, ইউনূস আপাদমস্তক প্রতিক্রিয়াশীল, যদিও সে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে সে প্রগতিশীল, সে মুক্ত চিন্তার অধিকারী, কিন্তু আমরা তো গত 19 মাসে দেখেছি ইউনূস কতটা প্রগতিশীল, কতটা মুক্ত চিন্তার অধিকারী। সুতরাং এইসব ব্যাখ্যা আমার সামনে দিয়ে লাভ নয়। আমি ব্যক্তিগতভাবে কখনোই বিশ্বাস করব না যে বিএনপি, ইউনূস কিংবা জামাতের মধ্যে কোনো প্রকার পার্থক্য আছে। আমি দেখেছি এবং আপনারাও দেখেছেন যে তাদের মধ্যে মৌলিক জায়গায় কোনো প্রকার পার্থক্য নেই। সুতরাং এই যে লিগ্যাল নোটিশ দেওয়া হচ্ছে, ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা, এইটা সেটা হোয়াটএভার, এগুলা কিছুই না, এগুলা জাস্ট নাটক। এগুলো নাটক করে বড় কোনো ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ এই মুহূর্তে ইউনূস বাংলাদেশের সব থেকে বড় নরপিশাচ, সব থেকে বড় ভিলেন। ইউনূসের ইস্যু সামনে আসার পর মানুষ সেটা নিয়ে মাতামাতি করবে, আর এর মাঝখান দিয়ে দেখবেন অন্য একটা বৃহৎ ইস্যু ধামাচাপা পড়ে গেছে। বিএনপি এটাই চাচ্ছে। সে কারণে আমি বললাম, বিএনপি খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। এবং বিএনপির তৈরি করা এই একটা খবর ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী। এটাও একটা স্ক্রিপ্টেড নাটক। এখন এইটার স্ক্রিপ্ট রাইটারকে সেটা আসলে এখনো জানি না, জানলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আসল কথা হলো, ডক্টর ইউনূসের একটা লুম, হাতের লুম বিএনপি ছিঁড়তে পারবেন না। এখন আপনারা অনেকে বলতে পারেন, কেন পারবেন না, কিভাবে আপনি এসব কথা বলেন? দেখেন, 5 আগস্টের যে জঙ্গি উত্থান হয়েছে, 5 আগস্টের আগে একটা মাস যাবৎ বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়নগুলোকে নষ্ট করা হয়েছে, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, রেল ভবন, ডাক ভবন, বিটিভি ভবন, ডেটা সেন্টার, প্রত্যেকটা জায়গা এই যে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এই যে লুটপাট করা হয়েছে, এই প্রত্যেকটা ঘটনার সাথে সম্পৃক্ত ছিল কারা? বিএনপির নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা, এনসিপির তথাকথিত এই সন্ত্রাসীরা। এর বাইরে কারা ছিল? এই প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা ধ্বংসযজ্ঞে, প্রত্যেকটা অগ্নিকাণ্ডে, প্রত্যেকটা ষড়যন্ত্রে A to Z নিয়ন্ত্রণ হয়েছে তারেক রহমানকে দিয়ে। তারেক রহমানের হাত ধরে তারেক রহমান সবকিছু একক হাতে মোকাবেলা করেছেন। আপনারা কি জানেন? এখানে ব্যাপক ফান্ডিং করেছে জামাত, আর প্রত্যেকটা পরিকল্পনা এবং এগুলা এক্সিকিউট করেছে যুবদল এবং ছাত্রদল। আপনারা কি জানেন? আপনারা জানেন না, জানলেও বোঝার চেষ্টা করেন না। জুলাই আগস্টের যে মেটিকুলাস জঙ্গি উত্থান হয়েছে, এখানে ডিপ স্টেট সম্পৃক্ত ছিল, আইএসআই ছিল, তুর্কি ছিল, সব ঠিক আছে, কিন্তু এই যে এক্সিকিউশন, এই পরিকল্পনাগুলোর এক্সিকিউশন কে করেছে?
ছাত্রদল করেছে, যুবদল করেছে, কার নির্দেশনায় হয়েছে? তারেক রহমানের নির্দেশনায় হয়েছে। বিএনপির অসংখ্য নেতা বারবার বলার চেষ্টা করেছে এই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড জনাব তারেক রহমান। তারা মুখে আঙুল দিয়ে এমনি এমনি বলেনি, তারা মায়ের পেট থেকে বের হয়ে মায়ের বুকের দুধ খেয়ে তারা বলেনি তারেক রহমান মাস্টার মাইন্ড ছিল। ডক্টর ইউনূস মূলত মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড সাজিয়ে তারেক রহমানের বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, দ্যাটস ইট। কারণ তাদের মধ্যে সমঝোতা আগে থেকে ছিল। এইখানে কারা কারা ফান্ডিং করেছে, কিভাবে ফান্ডিং হয়েছে, সবকিছু আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, জেনে গেছেন, বিভিন্ন তথ্য সামনে এসেছে। কিন্তু এই আন্দোলন যে সরাসরি বিএনপির নেতৃত্বে হয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমি প্রত্যক্ষদর্শী, আমাকে তো অন্য কেউ বললে বিশ্বাস করব না। ছাত্রদল, যুবদল, থানা, ওয়ার্ড, ইউনিট এবং মহানগর এবং কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয় এবং কলেজ, প্রত্যেকটা জায়গার ছাত্রদলের এই গুপ্ত নেতাকর্মীরা মাঠে নেমেছিল অস্ত্র হাতে। তারা গুলি করেছে ছাত্রদলের যে সাধারণ সম্পাদক মহানগরের, সে গুলি করেছে, স্পষ্ট দেখেছি। তো এরা কারা? এরা কোত্থেকে আসছে? এরা কাদের নির্দেশনা এসব করেছে? এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে, এই যে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে মিটিং হয়েছে, জুম মিটিং হয়েছে, এইসব মিটিংয়ে পিনাকি থাকতো, ইলিয়াস থাকতো, জুলকারনাইন স্যার থাকতো, বিভিন্ন জায়গায় ইউনূস থাকতো, তারেক রহমান থাকতো, যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা থাকতো, ছাত্রদলের নেতাকর্মীরা থাকতো। এগুলা জানে না? আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাজ থেকে শুরু করে জুনায়েদ সাকি, নুরুল হক নূর, এরা যে জুম মিটিং করতো ইউনূসের সাথে এবং বিভিন্ন এজেন্সির সাথে, বিশেষ করে আইএসআই, সিআইএ, এগুলা কি ফুটেজ নাই? আপনাদের কি মনে হয় এই একবিংশ শতাব্দীতে এসে, এই তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগে তারেক রহমান কোন মিটিংয়ে কি বলেছে, কি ধরনের ভয়েস পাঠিয়েছে, কোথায় কোন রেকর্ড পাঠিয়েছে, কোথায় কলে কাকে কি বলেছে, এগুলা কি তথ্য সংগ্রহ নাই? প্রত্যেকটা তথ্য ডিপ স্টেট বলেন কিংবা সিআইএ বলেন কিংবা আইএসআই বলেন, সবার কাছে আছে। এবং এই তথ্যগুলার ভান্ডার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যেকটা নথি এই জুলাই সন্ত্রাসীদের কাছে আছে, আসিফ নজরুলের কাছে আছে, ইউনূসের কাছে আছে, রেজওয়ানের কাছে আছে। সুতরাং আপনাদের কি মনে হয়, ইউনূস যদি তারেক রহমানের নাকে রশি বেঁধে ঘুরায়, তারেক রহমানের বাপের সক্ষমতা নাই ইউনূসের একটা লোম ছেড়ার? আমি লিখে দিলাম, ইউনূস যদি এই মুহূর্তে বাংলাদেশে বড় কোনো অপকর্ম করে, তারেক রহমান কিচ্ছু করতে পারবে না। তারেক রহমান একটা লুম তার স্পর্শ করতে পারবে না, সেই সক্ষমতা নাই। যদি লুম স্পর্শ করে, তারেক রহমান যে সেই তথাকথিত জুলাই অভ্যুত্থান যেটাকে বলা হয়, সেই অভ্যুত্থান যে জঙ্গি উত্থান ছিল, সেখানে যে একাধিক ষড়যন্ত্র ছিল এবং প্রত্যেকটা ষড়যন্ত্র তারেক রহমান অবগত, তারেক রহমানের ভূমিকা ছিল, তারেক রহমান যুক্ত ছিল, তারেক রহমানের নির্দেশনাতে হয়েছে, এগুলা যদি মিডিয়াতে চলে আসে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে চলে আসে, স্পেশালি আল জাজিরা, সিএনএন, বিবিসি, এই সব সংবাদ মাধ্যমে চলে আসে, তারেক রহমানের ভাবমূর্তি থাকবে? তারেক রহমান যে অভ্যুত্থান, জুলাই শহীদ বলেন, এগুলা থাকবে? তারেক রহমান টিকে থাকতে পারবেন? প্রধানমন্ত্রী হিসেবে তার ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকবে ভাবতে পারেন? এই যে জুলাই সন্ত্রাসীরা, নাসিরউদ্দিন পাটোয়ারি যাতা বলতেছে তারেক রহমানকে, মির্জা আব্বাসকে, হাসনাত আব্দুল্লাহ থ্রেট করতেছে, সার্জিস আলম থ্রেট করতেছে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া থ্রেট করতেছে, কাউকে স্পর্শ করার মতো সক্ষমতা বিএনপি, ছাত্রদল, যুবদল দেখিয়েছে? দেখাইতে পারবেন একটা উদাহরণ? পারবেন? নাসিরউদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাসের মতো বর্ষিয়ান নেতাকে মানসিকভাবে টর্চার করে অসুস্থ বানিয়ে ফেলেছে। একটা জবাব বিএনপির পক্ষ থেকে দেখেছেন? দিয়েছে? কোনো প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে? কেউ নিন্দা জানিয়েছে? জানায়নি, জানাবেও না। কারণ এদের লাটাই ইউনূসের হাতে। তারেক রহমান একটা ঘুড়ি, আর এই ঘুড়ির লাটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, সিআইএ এর হাতে, ডিপ স্টেটের হাতে, আইএসআই এর হাতে। তারেক রহমান চাইলেও কিচ্ছু করতে পারবেন না ইউনূসের, কোনোভাবেই সম্ভব না। এই জন্যে বারবার বলি তারেক রহমান প্রধানমন্ত্রী না, তারেক রহমান পরাধীন মন্ত্রী। বুঝতে পারছেন কেন বলি? ব্যাখ্যা দিয়ে দিলাম। এরপরেও যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা দেখেন, অপেক্ষা করেন। ডক্টর ইউনূস যদি বর্তমান সরকারের রাষ্ট্রপতিও হয়ে যায়, আমি বিপ্লব হাসান অবাক হব না, কারণ এটা হওয়ার মতো সকল প্রেক্ষাপট সামনে দেখতে পাচ্ছি। আর আপনারা বলেন কোথাকার কোন আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠিয়েছে যাতে ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়? এইসব নাটক। সে কারণে বললাম, আমি খবর দেখি না, আমি খবর পড়ি না, আমি খবর তৈরি করি। বিএনপিও ইউনূসের ক্ষেত্রে খবর দেখে না, খবর পড়ে না, খবর শুধুমাত্র তৈরি করে। আরো যদি একদম সহজ ভাষায় বলি, ডক্টর ইউনূস বিএনপির সুতো নিয়ন্ত্রণ করে। কারণ বিএনপির যত অপকর্ম জুলাই সন্ত্রাসকে কেন্দ্র করে, প্রত্যেকটা অপকর্মের ফিরিস্তি A to Z ইউনূসের কাছে আছে, ডেটা আছে, ফুটেজ আছে, কল রেকর্ড আছে, সবকিছু আছে। সুতরাং বিএনপি চাইলেও, পরাধীন মন্ত্রী তারেক রহমান চাইলেও ডক্টর ইউনূসের নিকুচি করতে পারবে না। এটা হচ্ছে
সব থেকে বড় বাস্তবতা। শেষে রিপন ভিডিও তার কথা মতো বলতে হয়, হা হা হা, এটাই বাস্তব। ভালো থাকবেন। অজিত ডোভাল নিশ্চিতভাবেই এবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে জানতে চাইবেন যে তারেক রহমান সরকার আসবার পর যখন প্রায় মাস দুয়েক কেটে গেছে, তারা কি কি উদ্যোগ নিয়েছেন এই জঙ্গি শিবিরগুলো বন্ধে বা ভারত বিরোধী বিভিন্ন গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো বন্ধে বাংলাদেশের সীমান্ত জুড়ে। এবং তারা জিজ্ঞেস করবেন যে 2024-এর আগস্টের পর থেকে কারাগার ভেঙে কিংবা জামিন পেয়ে বাংলাদেশে যেসব চরমপন্থী সংগঠনের নেতা কর্মী সদস্যরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন এবং আবার সংগঠিত হচ্ছেন, সেসব সংগঠনের বিষয়েই বা বাংলাদেশ সরকার, বিএনপি সরকার কি ভূমিকা নিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এমন একটা সময়ে শেষ পর্যন্ত ভারত সফরে যাচ্ছেন যখন বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রোববার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এটা জানিয়ে দেওয়ার পর যে আমেরিকা বাংলাদেশকে মাসখানেক ধরে চেষ্টা করবার পরেও কোনোভাবেই রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দিতে রাজি নয়, বাংলাদেশের জন্য এখন ডিজেল সরবরাহ নিশ্চিতকরণে ডিজেল ক্রয়ের একমাত্র উৎস হয়ে উঠেছে এই সংকটকালে ভারত। এবং ভারত থেকে বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে, মানে আসামের রিফাইনারি থেকে দিনাজপুরে পাইপলাইনের মাধ্যমে বাড়তি ডিজেল ভারত প্রতিবেশী সুলভ জেস্চার দেখিয়ে, প্রতিবেশী সুলভ সহমর্মিতা দেখিয়ে পাঠাচ্ছে বটে, কিন্তু সেটা অব্যাহত রাখবে কিনা সম্ভবত সেটাই হয়ে উঠবে এবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের নিরাপত্তা উপদেষ্টা সহ কর্মকর্তা বৃন্দের আলোচনার প্রধান এবং একেবারে মূল বিষয়। কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিশ্চিতভাবেই এই ডিজেলের সরবরাহ নিশ্চিত করে ভারত থেকে ফিরতে হবে। খলিলুর রহমান কিন্তু একেবারে মার্চের শেষে যুক্তরাষ্ট্র পর্যন্ত ছুটে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এটা বোঝাতে যে যুক্তরাষ্ট্র, আমেরিকা যদি বাংলাদেশকে রাশিয়া থেকে তেল কেনার ছাড়পত্র না দেয়, অনুমতি না দেয়, তাহলে বাংলাদেশ আসন্ন সেচ মৌসুমে বড় ধরনের একটা জ্বালানি সংকটে পড়বে এবং সেটা বাংলাদেশের কৃষি কাজকে ব্যাহত করে বাংলাদেশে বড় ধরনের খাদ্য সংকট তৈরি করতে পারে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবে রাজি হয়নি। এখন বাংলাদেশের ডিজেল সরবরাহের একমাত্র উৎসে পরিণত হয়েছে ভারত এবং তাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারতের সঙ্গে সেই সুসম্পর্কটুকু স্থাপন করে আসতে হবে এবং নবনির্বাচিত বিএনপি সরকার, তারেক রহমান সরকার যে ভারতের সঙ্গে একটা বিশ্বাসের এবং আস্থার সম্পর্ক গড়ে তুলতে চান সে বিষয়ে কনভিন্স করে আসতে হবে যাতে ভারত এই ডিজেল সরবরাহ অব্যাহত রাখতে রাজি হয়। ভারত সরকার একরকম মরিয়া হয়ে উঠেছিল বাংলাদেশে একটা বন্ধুত্বপূর্ণ সরকার নির্বাচিত হয়ে আসুক সেই প্রতীক্ষায়, সেটা একরকম স্পষ্ট হয়ে উঠেছিল যখন একদিকে নভেম্বরের শেষ পর্যন্ত যার বাংলাদেশে ফেরা ঠিক ছিল না সেই তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারেন ডিসেম্বরের 25 তারিখ এবং ডিসেম্বরের 25 তারিখ তিনি ফেরবার পর তার মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানাতে সশরীরে ঢাকা গিয়ে হাজির হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী মোদির চিঠি হাতে। এবং প্রধানমন্ত্রী মোদি যেমন ব্যক্তিগত শোক জানান তারেক রহমানকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, তেমনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছুটে যান দিল্লির বাংলাদেশ দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করতে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সবার আগে অভিনন্দন জানাতে ফোন করেন নরেন্দ্র মোদি, এরপর চিঠি লিখে জুবায়েদা রহমান, জাইমা রহমানকে সাথে করে
ভারত সফরের আমন্ত্রণও জানিয়ে রাখে ভারত। কাজেই ভারতের মোদী সরকার যে ইউনূস সরকারের সঙ্গে সম্পর্কটা একদম তলানিতে গিয়ে ঠেকার পর 4000 কিলোমিটারের বেশি সীমান্তই আছে যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে, সেই বাংলাদেশের সরকারের সঙ্গে একটা কার্যকর সম্পর্ক পুনঃস্থাপনে এক রকমের অধীর হয়ে উঠেছিল, সেটা পরিষ্কার। এবং সেজন্যেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই সফরটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছিল, যে এই সফরের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্কটা একটা নতুন করে যাত্রা শুরু করতে পারবে। কিন্তু এখন বাংলাদেশের দিক থেকে দর কষাকষির বা অবস্থানের একটা বড় পরিবর্তন হয়ে গেছে এই জ্বালানি সংকটের মুখে। এখন এই অবস্থায় বাংলাদেশ সরকার নবনির্বাচিত তারেক রহমান সরকারকেই বরং প্রমাণ করতে হবে বা নানা প্রশ্নের উত্তর দিতে হবে, যাতে ভারত তাদের প্রতি আস্থা ফিরে পায়, বিশ্বাস ফিরে পায় এবং জ্বালানি সরবরাহ অটুট রাখার মতো ঘনিষ্ঠ প্রতিবেশী বলে মনে করে। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও সাক্ষাৎ হবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের। অজিত দোভাল 2025-এর নভেম্বরে তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অন্তত 12টি জঙ্গি প্রশিক্ষণ শিবির বা জঙ্গি শিবিরের স্যাটেলাইট চিত্র তুলে ধরেছিলেন। সে সময় ভারতীয় সংবাদ মাধ্যমে সে খবর বেরিয়েছিল। খলিলুর রহমান যে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ ছেড়ে তারেক রহমানের মন্ত্রিসভায় ঢুকে পড়তে পারলেন, তার একটা কারণ বলে মনে করা হয় একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দ তো বটেই, তার পাশাপাশি সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের রিকমেন্ডেশন বা সুপারিশ। কারণ অজিত দোভাল যখন ইউনূস সরকারের সঙ্গে ভারতের আর কোনো আলোচনার চ্যানেল খোলা ছিল না, মানে ভারত সরকার অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকার বলে ইউনূস সরকারের সঙ্গে আর কোনো আলোচনার চ্যানেল খোলা রাখছিল না, তখনও এই খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়ে দিল্লি ডেকে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নিরাপত্তা ইস্যুতে তাদের উদ্বেগগুলো জানিয়ে রেখেছিল। কাজেই অজিত দোভাল নিশ্চিতভাবেই এবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে জানতে চাইবেন যে তারেক রহমান সরকার আসবার পর যখন প্রায় মাস 2 কেটে গেছে, তারা কি কি উদ্যোগ নিয়েছেন এই জঙ্গি শিবিরগুলো বন্ধে বা ভারত বিরোধী বিভিন্ন গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো বন্ধে বাংলাদেশের সীমান্ত জুড়ে। এবং তারা জিজ্ঞেস করবেন যে 2024-এর আগস্টের পর থেকে কারাগার ভেঙে কিংবা জামিন পেয়ে বাংলাদেশে যেসব চরমপন্থী সংগঠনের নেতা কর্মী সদস্যরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন এবং আবার সংগঠিত হচ্ছেন, সেসব সংগঠনের বিষয়েই বা বাংলাদেশ সরকার, বিএনপি সরকার কি ভূমিকা নিয়েছেন। এর আগে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, তারেক রহমান যখন ব্যাপক প্রভাবশালী হাওয়া ভবন পরিচালনা করতেন, 2001 থেকে বিএনপি জামাত জোট সরকারের সময় ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কটা 10 ট্রাক অস্ত্র মামলায় কিন্তু একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। ভারত এখনো মনে করে, যেমনটা মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিও মনে করতেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তার বার্তায় লিখেছিলেন, যে বাংলাদেশে সন্ত্রাসবাদের বিকাশে তখন প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কাজেই ভারতের কূটনীতিকরা মনে করছেন ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডকে কিছুতেই ভারত বিরোধী কোনো শক্তির জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। তারেক রহমানকে নিশ্চিতভাবেই এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে হয়েছে। এই কারণেই ভারত এতটা আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনে। এখন 2 মাসের মতো সময়ে বিএনপি সরকার সেক্ষেত্রেই বা কি করেছে, সেটাও নিশ্চয়ই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানতে চাইবেন যখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার বৈঠক হবে। ভারতের নিরাপত্তা ইস্যুটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভারতের সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে, কারণ খলিলুর রহমান শুধু যে জ্বালানি সংকট নিয়ে একটা বেকায়দা সময়ে ভারত যাচ্ছেন তাই নয়, তিনি সফরে যাওয়ার মাত্র কদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ এমন কথা বলেছেন যে পাকিস্তান এর পরের হামলাটা পরিচালনা করবে ভারতের কলকাতায়।
তার সঙ্গে ভারতের সংবাদ মাধ্যম যখন গত বছর পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের প্রধান যে বলেছিলেন যে এর পরের বার ভারতে পাকিস্তান হামলা করবে পূর্ব দিক থেকে, পূর্ব পাকিস্তান থেকে, মানে আমাদের বাংলাদেশ থেকে, সেটাও ভারতের সংবাদ মাধ্যমে বারবার আলোচিত হচ্ছে এবং প্রশ্ন তোলা হচ্ছে ভারত সরকার, যেই সরকার মানে তারেক রহমানের প্রতি এতটা আস্থা দেখাচ্ছে, তারেক রহমান সেই আস্থা শেষ পর্যন্ত রক্ষা করবেন কিনা। ভারতের কূটনৈতিক মহল, ভারতের সাউথ ব্লক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র সংবাদ মাধ্যমগুলোকে অবশ্য বলছে যে ভারত এখনো কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসবার পরেও বাংলাদেশে তাদের ভিসা প্রদান কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করেনি, মানে সম্পূর্ণ স্বাভাবিক করেনি। ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গার পানি বন্টন যে চুক্তি, সেই চুক্তি এবার ডিসেম্বরে শেষ হয়ে যাবে। 2026-এর ডিসেম্বরে সেই চুক্তি শেষ হওয়ার আগে এই চুক্তি নবায়নের তাগিদও কিন্তু বাংলাদেশের দিক থেকে থাকবে। বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে জ্বালানি তেল সংকটে ভারতকে পাশে চাবার পাশাপাশি ভারতকে এই ভিসা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করতে আহ্বান জানিয়ে আসছে এবং প্রণয় বার্মা ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে যতবার ঘন ঘন বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী দেখা করছেন, তখনই এই ভিসা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে কথা হচ্ছে। বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট সুবিধাটিও আবার ফেরত চাইছে ভারতের কাছ থেকে, কারণ বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য এই যে স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশের রপ্তানি পণ্য ঢুকিয়ে তারপর ভারতের বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে পাঠানোর যে সুযোগটা ছিল, সেটা একই সঙ্গে সময় এবং অর্থের জন্য সাশ্রয়মূলক ছিল। কাজে খলিলুর রহমানের চাইবার আছে অনেক কিছু। এই যে সম্পর্ক স্বাভাবিকীকরণ, এই সম্পর্ক স্বাভাবিকীকরণ হলো কিনা তার প্রমাণ হিসেবে তিনি কি নিয়ে আসতে পারেন। জ্বালানি তেলের সরবরাহটা স্বাভাবিক রাখতে পারেন কিনা ভারতের তরফে, ভিসা ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু করার প্রতিশ্রুতি নিয়ে আসতে পারেন কিনা, কিংবা ট্রান্সশিপমেন্ট ফেরত আনতে পারেন কিনা, সেই বিষয়গুলো নিশ্চিতভাবেই একটা নিয়ামক হিসেবে দেখা যেতে পারে।